আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ফুরিয়ে যাবে ক্ষেপণাস্ত্র, বড় যুদ্ধে যুক্তরাষ্ট্রের হায়াত মাত্র ৮ দিন, বিস্ফোরক মন্তব্য পেন্টাগনের সাবেক উপদেষ্টার। গাজা যুদ্ধ নিয়ে জনসাধারণের সাথে প্রতারণা করছে নেতানিয়াহু সরকার, দাবি ইসরায়েলি ফিল্ড কমান্ডারের। যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের, দীর্ঘ লড়াইয়ে প্রস্তুত হামাস। মোদী সরকারকে বিশাল ধাক্কা দিল ইইউ, ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগারের উপর ইইউ এর নিষেধাজ্ঞা। গাজা থেকে ইসরায়েলি রকেট হামলা। ইসরায়েলি এজেন্টদের বিচারে বিলম্ব নয়, ইরানের বিচার বিভাগের প্রধানের নির্দেশ। হুথিদের হামলায় আহত রাশিয়ান নাবিককে চিকিৎসা দিচ্ছে ইয়েমেন। বিশ্ব অস্ত্র বাজারে দ্রুত উঠে আসছে যে দেশ, যুক্তরাষ্ট্রকেও সামনে টেক্কা দিবে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ৮ দিনের যুদ্ধে বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যেতে পারে, বিস্ফোরক মন্তব্য পেন্টাগনের সাবেক উপদেষ্টার। যুদ্ধে জড়ালে মাত্র ৮ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র শেষ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন তিনি। মেহের নিউজের এক প্রতিবেদনে প্রাক্তন পেন্টাগন উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগরের উদ্ধৃতি দিয়ে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ আসলে কতটা কম তা জানানো উচিত। শুক্রবার 18 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি মন্তব্য করেন। পোস্টে তিনি আরো বলেন, মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ আসলে কতটা কম সে সম্পর্কে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা উচিত। আমেরিকার আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের মজুদে ঘাটতি থাকায় সতর্ক করে দিয়ে বিদেশে অস্ত্র পাঠানো বন্ধ করার আহ্বানও জানিয়েছেন পেন্টাগনের এই সাবেক উপদেষ্টা। এক্সপোস্টে ম্যাকগ্রেগর বলেন, আমরা ৮ দিন যুদ্ধ করতে পারি এবং তারপরে আমাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনে মার্কিন অস্ত্রের নতুন বিশাল চালানোর ঘোষণা দেওয়ায় কয়েকদিন পরেই দেশটির সাবেক শীর্ষ কর্মকর্তার কাছ থেকে এই মন্তব্য আসলো। এদিকে রাশিয়া জোর দিয়ে বলেছে, পশ্চিমাদের সরবরাহকৃত দূরপাল্লার অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এবং শান্তি প্রচেষ্টা ব্যাহত করার জন্য ব্যবহার করেছে ইউক্রেনীয় বাহিনী। এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেনকে এই অস্ত্র ব্যবহারের অনুমতি দিলে সংঘাতের প্রকৃতি মৌলিকভাবে বদলে যাবে। আমরা যে হুমকির মুখোমুখি হচ্ছি তার উপর ভিত্তি করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব। গাজা যুদ্ধের বাস্তব অবস্থা নিয়ে ইসরায়েলের অভ্যন্তরে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইসরায়েলি ফিল্ড কমান্ডারদের একটি দল অভিযোগ তুলেছে, গাজায় আসন্ন বিষয় সম্পর্কে নেতানিয়াহু সরকার জনসাধারণের সাথে প্রতারণা করেছে এবং বাস্তব পরিস্থিতি গোপন করেছে। তাদের দাবি, গাজায় লড়াই বছর বছর ধরে চললেও হামাসকে পরাজিত করা সম্ভব নয়। ইসরায়েলের প্রধান দৈনিক ইয়েদিওত আরনোহতে শুক্রবার প্রকাশিত এক বিবৃতি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, চিফ অফ স্টাফ ইয়াল জামিল নিজেই গত মার্চ মাসে স্বীকার করেছেন যে হামাসকে পরাজিত করার প্রধান লক্ষ্য অর্জিত হয়নি। তিনি আরো জানান, গাজার প্রকৃত পরিস্থিতি গোপন রাখতে গণমাধ্যম কভারেজের ওপর কঠোর সেন্সরশিপ আরোপ করা হয়েছে। ইয়েদিওত আরনোহতের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলমান লড়াইকে গিডিয়নের রথ নামে নামকরণ করে একে নতুন সামরিক অভিযান হিসেবে চালানো হলেও এই পদক্ষেপ যথাযথ ছিল না। ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দী বিনিময় চুক্তি বাস্তবায়ন করাই বরং যৌক্তিক হতো। প্রতিবেদনে উল্লেখ করা হয়, 2 মাসের এই অভিযানের জন্য 60 বিলিয়ন শেকেল অতিরিক্ত যুদ্ধ তহবিল বরাদ্দের প্রক্রিয়ায় অর্থ মন্ত্রণালয় ও প্রতিরক্ষা বাহিনীর মধ্যে তীব্র দ্বন্দ্ব তৈরি হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, অপারেশন গিডিয়ন একটি পূর্ণাঙ্গ স্থল অভিযান যা সম্পূর্ণ আলাদা বাজেটের দাবি রাখে, কিন্তু 2025 সালের চূড়ান্ত বাজেটে এই পরিকল্পনার কোনো স্থান ছিল না। প্রতিবেদনে হামাসের 3টি প্রধান কেন্দ্র এখনো অব্যাহতভাবে সক্রিয় বলে বলা হয়েছে, গাজা শহর, খান ইউনিসের উপকণ্ঠ এবং মধ্য গাজার দেইল আল বালাহ ও নুসাইরাত। প্রতিবেদনে বলা হয়েছে, অঞ্চলগুলো মোকাবেলায় আইডিএফকে অন্তত 2টি পূর্ণ ডিভিশন মোতায়েন করতে হবে এবং এতে বহু মাস লড়াই চলবে। একজন ময়দানি ও একজন কর্মী পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, আমরা খুব ধীরে এবং তীব্র ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। আল আত্তারায় আমরা একটি ব্রিগেড পাঠিয়েছিলাম, কিন্তু ইরানের সাথে যুদ্ধের প্রস্তুতি এবং অন্যান্য ফ্রন্টে চাপের কারণে সেটি হঠাৎ সরিয়ে নেওয়া হয় এবং হামাস দ্রুত ফিরে আসে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, গাজায় আটক সব জিম্মিকে মুক্তি দিতে একটি যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহু প্রশাসন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার গোষ্ঠীটির সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এক ভিডিও বার্তায় বলেন, গাজার আটক সব বন্দীদের মুক্তি দেওয়ার জন্য একটি যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এই চুক্তি না হলে হামাস দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত বলেও জানান তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় বর্বরতার মধ্যে কাতার ও মিশরের মধ্যস্থতায় চলছে গাজায় যুদ্ধ বিষয়ে 10 দিনের আলোচনা। 60 দিনের যুদ্ধবিরতি আর বন্দী মুক্তির প্রস্তাব থাকলেও বিতর্ক চলছে সেনা প্রত্যাহারের নকশা, ত্রাণ প্রবেশ ও যুদ্ধ শেষের নিশ্চয়তা নিয়ে। এর মধ্যে হামাসের মুখপাত্র শুক্রবার টেলিভিশনের এক বিবৃতিতে জানান, সব বন্দীর মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়নি ইসরায়েল। হামাসের দাবি, তারা বারবার গাজায় বন্দী সব জিম্মিকে মুক্তি দেওয়ার এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি করার প্রস্তাব দিলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। এই অবস্থায় দুই পক্ষ সকল শর্ত মেনে যুদ্ধবিরতিতে রাজি না হলে কোনো ধরনের অন্তর্বর্তী যুদ্ধবিরতিতে রাজি না হওয়ার হুঁশিয়ারি দেন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে ভারতের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেল শোধনাগার প্রতিষ্ঠান ভেদিনার ওয়েল রিফাইনিং এর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের রাষ্ট্রগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। ইইউ এর পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাস এই তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কাজা কালাস বলেছেন, আমরা ক্রেমলিনের যুদ্ধ বাজেটের মূলে আঘাত করতে চাই, সেই জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভেদিনার ওয়েল রিফাইনারি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাতের ভেদিনার নগরে অবস্থিত। 1996 সালে ভারতীয় কোম্পানি নায়রা এনার্জি লিমিটেড এবং রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসনেফটের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা করা হয় এই তেল শোধনাগার। এই শোধনাগারে 49.13% শেয়ারের মালিক রোসনেফট। ভেদিনার ওয়েল রিফাইনারিং পাশাপাশি রাশিয়া ভারত তেল বাণিজ্যের পতাকা নিবন্ধন বা ফ্ল্যাগ রেজিস্ট্রারের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে ইইউ। এই নিষেধাজ্ঞার জারির ফলে এখন থেকে ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ আর রাশিয়ার তেল বহন করতে পারবে না। 2022 সালের ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে দেশটির তেলের উপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র ও ইইউ। এই দুই পক্ষই ছিল রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা। তবে রুশ তেলের অপর ক্রেতা ভারত কোনো নিষেধাজ্ঞা জারি না করে বরং রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। বর্তমানে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন, তারপরেই আছে ভারত। গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার দাবি করেছে, উত্তর গাজা থেকে ছোড়া একটি রকেট দক্ষিণ ইসরায়েলের উদ্দেশ্যে নিক্ষেপ করা হয়। তবে মধ্যপথে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ওই রকেট প্রতিহত করা হয়েছে। এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, এই রকেট হামলার কারণে নেটিভ সাহারা সীমান্ত এলাকায় বাসিন্দাদের জন্য সতর্কতা সাইরেন বাজানো হয়। তবে এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। রকেট হামলার ঘটনার পর গাজা বা ফিলিস্তিনের কোনো পক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে মন্তব্য করেনি। গাজার উপর দীর্ঘমেয়াদী এবং ভয়াবহ দমন পীড়নের মধ্যে ধরনের বিচ্ছিন্ন রকেট হামলা হয়ে থাকে। ইসরায়েল গত 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকার উপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে, যার ফলে এখন পর্যন্ত প্রায় 59,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েলের হামলায় গাজা শহরের অবকাঠামো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। হাসপাতাল, স্কুল ও মানবিক সহায়তা কেন্দ্রগুলো টার্গেট হওয়ায় চরম খাদ্য সংকট ও রোগ ব্যাধি ছড়িয়ে পড়েছে। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মহসেনি এজেই সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের সঙ্গে জড়িত অভিযুক্তদের মামলা দ্রুত ও নির্ভুলভাবে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, সন্দেহভাজনদের বিরুদ্ধে তদন্ত ও মামলা নিষ্পত্তিতে যেন কোনো বিলম্ব গাফিলতি না হয়, এটি অগ্রহণযোগ্য। গত 13 জুন থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষিতে তিনি এই মন্তব্যগুলো করেছে। ওই হামলায় ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক লক্ষ্যবস্তু করা হয়। যুক্তরাষ্ট্র এই হামলায় অংশ নেয় এবং ইরানের কেন্দ্রীয় অঞ্চলের 3টি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। ইরানি নিরাপত্তা বাহিনী জানায়, তারা দেশের বিভিন্ন স্থানে মোসাদের সঙ্গে সম্পর্কিত নাশকতা চক্র ভেঙে দিয়েছে এবং ইসরায়েলি প্রযুক্তির স্পাই ক্ষেপণাস্ত্র, আত্মঘাতী ড্রোন ও বিস্ফোরক জব্দ করেছে। এই অভিযানের অংশ হিসেবে রাজধানী তেহরান ছাড়াও ইস্পাহান, আলবোর্জ, মাজনাদ-দার সহ কয়েকটি প্রদেশের ড্রোন ও বোমা তৈরির ওয়ার্কশপে অভিযান চালানো হয়। সেখান থেকে অবকাঠামো ও আবাসিক এলাকায় হামলার পরিকল্পনার উদ্ধার করা হয়। ইরানি কর্মকর্তারা বলেছেন, মোসাদ ইরানের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করেছে এবং দেশে বিভিন্ন গুপ্ত হত্যা চালিয়েছে।
মোহাসেনি এজি বলেছেন, সাম্প্রতিক আগ্রাসনে শত্রুপক্ষ ইরানের ভিত্তি নষ্ট করতে বহুমুখী ষড়যন্ত্র করেছিল, কিন্তু জনগণের সচেতনতা ও আনুগত্য এসব পরিকল্পনা শুরুতেই ব্যর্থ করে দেয়। তিনি আরো বলেন, তারা ইচ্ছাকৃতভাবে দেশের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে টার্গেট করে অস্থিরতা তৈরি করতে চেয়েছিল, কিন্তু বাস্তবে বিভিন্ন শ্রেণী ও মতাদর্শের মানুষ, যাদের মধ্যে পারস্পরিক মত পার্থক্য ছিল, তারাও নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করে ইসরায়েলি প্রজাতন্ত্রকে রক্ষা করেছে। হুথি যোদ্ধাদের হামলায় ডুবে যাওয়ায় গ্রিক পণ্যবাহী জাহাজের একজন রাশিয়ান ক্রু সদস্য ইয়েমেনে চিকিৎসাধীন রয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা RIA বৃহস্পতিবার একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রতিবেদনে বলা হয়েছে আহত রাশিয়ান নাবিকের নাম আলেক্সেই গ্যালাকতিয়ানভ। জাহাজ ডুবির পর ইয়েমেনি নৌবাহিনী কর্তৃক উদ্ধার করা বেশ কয়েকজন নাবিকের মধ্যে তিনিও ছিলেন। একটি উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে যে হামলায় আহত ব্যক্তি এখন উল্লেখযোগ্যভাবে ভালো অবস্থায় আছেন। সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলি এর আগে জানিয়েছে যে 10 জন নাবিক, 8 জন ক্রু সদস্য এবং 2 জন নিরাপত্তা রক্ষীকে উদ্ধার করে সৌদি আরবে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রগুলো জানিয়েছে যে একজন রাশিয়ান ছাড়া সকল ক্রু ছিলেন। সূত্রগুলো জানিয়েছে যে ইরান সমর্থিত হুথিরা টানা 2 দিন ধরে সমুদ্র ড্রোন এবং রকেট চালিত গ্রেনেড দিয়ে জাহাজটিতে আক্রমণ করার পর 22 জন ক্রু এবং 3 জন সশস্ত্র রক্ষী সহ লাইবেরিয়ায় পতাকাবাহী ইটারনিটি সি ডুবে যায়। জাহাজে থাকা বাকি 15 জনকে নিখোঁজ বলে মনে করা হচ্ছে এবং তাদের খুঁজে বের করার জন্য ব্যক্তিগতভাবে পরিচালিত অনুসন্ধান স্থগিত করা হয়েছে। গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য হুথিরা 2023 সালের নভেম্বর থেকে 100টিরও বেশি জাহাজে আক্রমণ করেছে বলে তারা দাবি করেছে। কয়েক বছর আগেও দক্ষিণ কোরিয়া ছিল অস্ত্র আমদানি নির্ভর একটি দেশ, কিন্তু চুপিসারে দেশটি এখন বদলে ফেলেছে নিজের অবস্থান। এখন তারা শুধু অস্ত্র তৈরি করছে না, বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অস্ত্র রপ্তানিকারক হিসেবে সবার দৃষ্টি আকর্ষণ করছে। 2025 সালের এই সময় দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা শিল্প এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখানে তারা ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্যে জুড়ে বিলিয়ন ডলারের চুক্তি করে চলেছে। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র হিসেবে কোরিয়া শুধু নিজেকে নয়, অন্য দেশগুলোকেও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দিতে শুরু করেছে। দক্ষিণ কোরিয়া বর্তমানে পোল্যান্ডের সঙ্গে 6.7 মিলিয়ন ডলারের দ্বিতীয় ধাপের চুক্তি করেছে, যার অধীনে 180টি K2 ট্যাঙ্ক সরবরাহ করা হবে। এর আগে 2022 সালে দুই দেশের মধ্যে প্রায় 1000টি K2 ট্যাঙ্ক, 648টি K9 হাইউডজার ও 48টি FA-50 জেট সরবরাহের চুক্তি হয়। 2025 সালের জুনে ফিলিপিনে 12টি FA-50 জেট সরবরাহের জন্য 712.8 মিলিয়ন ডলারের চুক্তি করে কোরিয়া অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। এই চুক্তি 2030 সালের মধ্যে বাস্তবায়িত হবে। 2024 সালে সৌদি আরব 3.2 বিলিয়ন ডলারে কোরিয়ার আধুনিক KM সামব্লক এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছে। এতে 10টি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ইউনিট সরবরাহ অন্তর্ভুক্ত। 2025 সালের IQ-Tex প্রদর্শনীতে দক্ষিণ কোরিয়া আরও বড় প্রতিরক্ষা চুক্তির প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে KUH-1 হেলিকপ্টার, FA-50 জেট এবং মোবাইল এয়ার ডিফেন্স ব্যবস্থা। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ফুরিয়ে যাবে ক্ষেপণাস্ত্র, বড় যুদ্ধে যুক্তরাষ্ট্রের হায়াত মাত্র 8 দিন, বিস্ফোরক মন্তব্য পেন্টাগনের সাবেক উপদেষ্টার। গাজা যুদ্ধ নিয়ে জনসাধারণের সাথে প্রতারণা করছে নেতানিয়াহু সরকার, দাবি ইসরায়েলি ফিল্ড কমান্ডারের। যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের, দীর্ঘ লড়াইয়ে প্রস্তুত হামাস। মোদী সরকারকে বিশাল ধাক্কা দিল EU, ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগারের উপর EU এর নিষেধাজ্ঞা। গাজা থেকে ইসরায়েলি রকেট হামলা। ইসরায়েলি এজেন্টদের বিচারে বিলম্ব নয়, ইরানের বিচার বিভাগের প্রধানের নির্দেশ। হুথিদের হামলায় আহত রাশিয়ান নাবিককে চিকিৎসা দিচ্ছে ইয়েমেন। বিশ্ব অস্ত্র বাজারে দ্রুত উঠে আসছে যে দেশ, যুক্তরাষ্ট্রকেও সামনে টেক্কা দিবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।